এখন প্রকাশ অনুষ্ঠানে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় সাম্প্রতিক, আর এ নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। স্যার, আপনাকে স্বাগত। আপনি জানেন যে দেশে একটি পরিস্থিতি চলছে, সেখান থেকে যে আন্দোলনরত যারা শিক্ষার্থী ছিল, কোটা যারা বলছিল যে সংস্কারের দাবিতে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা মূলত কোটা সংস্কারের দাবিতে আন্দোলনটি শুরু হয়েছিল এবং তারা যে যে দাবি করেছিল তার সব ইতিমধ্যেই পূরণ হয়েছে। আপিল বিভাগ তাদের পক্ষে রায় দিয়েছে, প্রজ্ঞাপনও জারি হয়েছে। কিন্তু আমরা যে বলছিলাম চলমান পরিস্থিতি, সেই পরিস্থিতি এখনও কতটা স্বাভাবিক হয়েছে আমরা জানি না। আপনার কাছে জানতে চাই কি অবস্থা, এখন পরিস্থিতি কেমন? ধন্যবাদ আপনাকে। পরিস্থিতি তো আসলে একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি আমরা ইতিমধ্যে মোকাবিলা করেছি, অর্থাৎ জনগণ প্রত্যক্ষ করেছে। তো এরকম একটা তিক্ত অভিজ্ঞতার পরে স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে তো কিছুটা হয়তো সময় লাগতেই পারে। আমাদের দেশে কারফিউ এখনও বলবৎ আছে। তো আমরা যদি অফিস করছি, অফিসের একটা সুনির্দিষ্ট সময় মানুষ অফিসে যাচ্ছে, তারপরে দোকানপাট বন্ধ ছিল, তা খোলা হয়েছে, মানুষ তাদের গন্তব্যে যাওয়ার পরিমাণ কমে গেছে। বন্ধ ছিল, এখন সীমিত আকার আরম্ভ হয়েছে। তো এটা একটা অনাকাঙ্ক্ষিত ভীতিকর একটা পরিস্থিতি, তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো সেটার কারণে মানুষের মধ্যে যে একটা শঙ্কা সৃষ্টি হয়েছে বলে আমার ব্যক্তিগত অভিমতি, তো সেটা কেটিয়ে মানুষ আস্তে আস্তে স্বাভাবিকত্বে ফিরে আসতেছে। কারণ এই তিক্ত অথবা এরকম একটা দুর্ভাগ্যজনক স্মৃতি মানুষের মাথা থেকে এখনই একেবারে মুছে যাবে না, একটু সময় লাগবে। যে এটা হয়তো এক সময় ল্যাটেন্ট হয়ে যাবে, সুপ্ত হয়ে যাবে। তো এখন বাট আমি মনে করি যে এটা এখন অ্যাক্টিভ আছে মানুষের সাইকোলজিতে, অ্যাটলিস্ট এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি, সময় সাপেক্ষ ব্যাপার। একটু বিষয় জানতে চাই, বিষয়টিতে 2018 সালেই এই ইস্যুটি সমাধান হয়ে গিয়েছিল, আপনার এসে মনে আছে? প্রধানমন্ত্রী বিষয়টি তাদের দাবি দেওয়া মেনে নিয়েছিল। এরপরে আবার কেন এটি সামনে এলো এবং এটি কতটা যৌক্তিক মনে করছেন আবার সামনে আসাটা? না, এটা বিষয়টা হলো যে কোটা বিরোধী আন্দোলন। এখন কোটার সম্বন্ধে আমি পরে প্রয়োজনে দু একটি কথা বলবো। কোটা বিরোধী আন্দোলন 2018 সালে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বিসিএস পরীক্ষা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল করে দিয়েছেন। তো বাতিল করে দেওয়ার পরে এরপরে কোটার পক্ষের একটা হয়তো সংক্ষুব্ধ অংশ কোর্টে এই কোটা ব্যবস্থাকে বাতিল করার কারণে এটার বিরুদ্ধে মামলা করেছেন। তো সেই মামলার রায় হয়েছে সম্ভবত জুন মাসের 5-6 তারিখে, 5 তারিখে রায় হয়েছে। এবং রায় হওয়ার পরে এটা আবার ছাত্ররা আন্দোলন করেছে যে না, তারা কোটা পদ্ধতি চায় না, অথবা কোটা যেভাবে অতীতে ছিল সেটা তারা চায় না। তো এটার পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে তারা আন্দোলন করেছে, সরকারও এটার বিরুদ্ধে আপিল করার আয়োজন করছিল। তো এরপরে দিয়ে আপিল করা হয়েছে। ছাত্ররা, আমার মনে হয় এই বিষয়টা অবহিত হয়েছে। তো এখানে একটা বিষয় আমি বলি যে ছাত্ররা কোটা চায় না, তো অর্থাৎ কোটা সরকার বাতিল করেছে, তাইলে ছাত্ররাও চায় না। তাই এখানে তো সরকার আর ছাত্রদের মধ্যে কোথাও কনটেক্সটিং না, তারা তো সবাই সহমর্মী, একই সরকারও মানে একই জিনিস, তাদের উভয়ের চাহিদা একই জিনিস। তো এখন যেহেতু বিচার বিভাগ থেকে, মহামান্য আদালত থেকে একটা রায় দেওয়া হয়েছে, তো সরকার তো এই মহামান্য আদালতের রায়কে অবজ্ঞা করতে পারে না, অথবা এটার উপরে আরেকটা রায় অথবা আরেকটা প্রজ্ঞাপন জারি করতে পারে না। তো সেজন্য সরকার একমাত্র অপশান হলো মহামান্য আদালতকে বোঝানো যে না, এটা এরকম জনমানুষের কাঙ্ক্ষিত না, আপনারা এরকম করতে হবে, অর্থাৎ করার জন্য আমাদেরকে আপিল করতে হবে। তো সরকার সে আপিল করেছে। তো আপিল করার পরে আপনার একটা আপিল করার পরে সেটা 1 মাস পরে মনে হয় যেন মহামান্য আদালত রায় দিয়ে সময় নির্ধারণ করেছে। 7 আগস্ট করে দিয়েছিলেন। হ্যাঁ, 7 আগস্ট দিয়েছেন। তো দেওয়ার পরে মহামান্য আদালত তো তখন ছাত্রদের মধ্যে এটা নিয়ে তারা এখনই চায়।
তো এখনই তো আমরা তো বিচার বিভাগকে কোনো রকম হস্তক্ষেপ করতে পারি না। আর বিচার বিভাগকে তখন আমরা বোঝানোর চেষ্টা করেছি, সরি, আদালতকে, মহামান্য আদালতকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো মহামান্য আদালত শেষ পর্যন্ত এটা কে পরিস্থিতিটাকে অনুধাবন করে এটা দ্রুত নিষ্পত্তির জন্য আবার সময় নির্ধারণ করেছেন, যেটা গত রবিবারে শুনানি হয়েছে এবং শুনানির পর মহামান্য আদালত রায় দিয়েছে এবং রায় অনুযায়ী সরকারের পক্ষ থেকে আবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তো আমার মনে হয় এইখানে এর মধ্যে ছাত্রদের মধ্যে এটা সংক্ষুব্ধ হওয়ার যৌক্তিকতা আমি খুব একটা দেখি না। কারণ যদি 1 মাস পরেও হতো অথবা এই কিছুদিন পরেও হতো, তো তাহলে এর মধ্যে তো একটা বিসিএস পরীক্ষা একটা বেস অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ একটা বেস অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট করতে অথবা তার প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে প্রায় কয়েক মাস, 8-9 মাস সময় লেগে যায়। 1 বছরে একটা বেশি 2টা সাধারণত আমরা বিসিএস পরীক্ষা এমপ্লয়মেন্টটা দেওয়াটা সম্ভব হয় না। তবে এটা বোঝার দরকার ছিল। কিন্তু আমার মনে হয় ছাত্রদের সেই আন্দোলনের প্রারম্ভিকভাবে কোনো একটা স্বার্থন্বেষী মহল দূর থেকে এটাকে বিভিন্নভাবে একটা স্কোপ হান্টিংয়ের একটা চেষ্টা করেছে। তো এটা সবসময় থাকে এরকম রাজনীতিতে স্কোপ হান্টিং। কেউ এখন রাজনীতি তো করবে, রাজনীতি একটা ফেয়ার পলিটিক্স আছে। সেক্ষেত্রে এই বিষয়টি আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারতেন কিনা এবং সেখানে আপনারা কতটা সফল হয়েছেন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে, কি মনে হয়? না, রাজনৈতিকভাবে আসলে এখানে বিষয়টা হলো ছাত্রদের ব্যাপারটাকে এখানে বিষয় আদালত জড়িয়ে গেছে। আদালত যদি এখানে ব্যাপারটার মধ্যখানে না থাকতো, এখন আপনি বিচার বিভাগকে তো অসম্মান করতে পারেন না। বিচার বিভাগ আমাদের সংবিধান তাদেরকে মর্যাদার যে আসন দিয়েছে, সে আসনটা তো আপনাকে সরকারের দায়িত্ব সেটাকে সংরক্ষণ করা এবং বিচার বিভাগ যাতে নাকি তাদের যথাযথ মর্যাদার স্থানে বিচারালয় আদালত যেন সেই স্থানে থাকে, সেই বিষয়টাকে তো সরকারের দায়িত্ব সেটাকে রক্ষা করা। বিষয়টি আমরা দেখেছিলাম কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শুরুতে ছিল, সেটি ধীরে ধীরে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলে গেল, প্রাইভেট বিশ্ববিদ্যালয় যুক্ত হলো। একসময় দেখা গেল পুরো বিষয়টি পুরো দেশে ছড়িয়ে গেল, ঢাকার চারপাশে ছড়িয়ে গেল। এই যে ছাত্রদের মধ্যেই সীমাবদ্ধ থাকলো না, এটিকে কি মনে হয় না যে আপনারা রাখতে পারলেন না? এখানে হ্যাঁ, আপনি অনেক কিছু জড়িয়ে গেল কিন্তু আমার মনে হয় হঠাৎ করে অন্যান্য বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠানগুলো একসাথে সম্পৃক্ত হয়েছে। তো এটাকে আসলে ওই পর্যায়ে যাওয়াটা কাঙ্ক্ষিত ছিল না। সরকারকেও এখানে খুব অত্যন্ত ধৈর্য এবং সহিষ্ণুতার পরিচয় দিতে হয়েছে। কারণ আলটিমেটলি আমরা বিভিন্ন জনে বিভিন্ন কথা বলতেই পারি এবং বিভিন্ন রকম যে এই করলে তো আমরা এই পরিস্থিতি এরকম হয়ে যেত, কিন্তু কোনো ডিস্ট্রাকটিভ যদি কোনো রকম স্টেপ সরকারের পক্ষ থেকে না হয়, তাইলে তো সেটা আবার আমাদের জন্য সুখকর হবে না, শোভন হবে না। আর গণতান্ত্রিক বিশ্বে আন্দোলন হয়, তো এখন আন্দোলনকে আমরা যেহেতু গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে চর্চা করি, তো সেই হিসাবে এর প্রতি আমাদেরও সম্মান প্রদর্শন করার একটা উর্বর মানসিকতা থাকার দরকার। সেটা সরকার প্রদর্শন করেছে যে সরকার এখানে যে আন্দোলন হবে, এটা তো আন্দোলন তো মানে শুরু থেকে জোর বা বল প্রয়োগ করতে চায়নি সরকার, এটা আমরা দেখেছি। না, সরকার কখনোই চায়নি। যখন পরিস্থিতি যখন একেবারে আপনার অত্যন্ত ন্যাক্কারজনক হচ্ছে, তখন সেখানে জনগণের জানমাল রক্ষা করার জন্য পুলিশ অথবা অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা তাদের স্ব দায়িত্ব পালনের জন্য তো তারা শপথ নিয়েছে। তো সেই শপথের অংশ হিসাবে সরকারের নির্দেশনা অনুযায়ী তারা কাজ। আমরা দেখলাম যে এখানে দুর্বৃত্তরা প্রবেশ করে রাষ্ট্রীয় সম্পদ যেভাবে নষ্ট করেছে, আগুন সন্ত্রাস যেভাবে করেছে, এটি মানে আপনি তো আমার চেয়ে বয়সে অনেক বড়, অনেক দীর্ঘ অভিজ্ঞ, কি মনে হয় বাংলাদেশের ইতিহাস জন্মের পরে কি এরকম ধ্বংসযজ্ঞ বা এরকম আগুন সন্ত্রাস করেছে কিনা কোনো দুর্বৃত্তরা? আমরা আসলে বিভিন্ন ধরনের রাজনৈতিক আন্দোলন, আমি নিজেও তো কলেজ বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি, আমরা বিভিন্ন ধরনের পরিস্থিতি মোকাবিলা করেছি। রাজনৈতিক মাঠে আমাদের অনেক নেতা কর্মী অনেক রকম নিপীড়নের শিকার হয়েছে, জেল জুলুম অত্যাচার। তো এখন বিষয়টা হলো যে কিন্তু এরকম কখনোই আমাদের দল পক্ষ থেকে
এরকম কর্মসূচি দেওয়া অথবা এরকম কিছু প্রত্যক্ষ করা অথবা এরকম কিছুতে অংশগ্রহণ করা, যে ডাটা সেন্টার পোড়াইয়ে দেওয়া, মেট্রো রেল পোড়াইয়ে দেওয়া, টেলিভিশন স্টেশন পোড়াইয়ে দেওয়া, অসংখ্য গাড়ি ঘোড়া ভাঙচুর করা, তারপরে দিয়ে অগ্নিসংযোগ করা, তারপরে দিয়ে আপনার সেতু ভবন সহ ইত্যাদি ইত্যাদি অনেক অসংখ্য। এটা এমন একটা পরিস্থিতি যেটা নাকি একটা স্বাধীন দেশের নাগরিকদের মাধ্যম দিয়ে এটা হতে পারে। যেমন আমরা একটা প্রত্যক্ষ করেছি, ছাত্র সমাজের পক্ষ থেকে তারা যারা কোটা সংস্কার দাবি করছিলেন, তো তারাও বলেছিল একটা পর্যায়ে যে এই সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, এবং ছাত্র সমাজকে আহ্বানও তারা করেছে যে কারো উস্কানিতে অংশগ্রহণ না করার জন্য। তো এতে করে আমরা ছাত্রদেরকে দোষারোপ করতে পারি না, ছাত্রদেরকে এর জন্য দায়ী করতে পারি না। তার সাথে আমরা এটা অনেকের কাছে এখন পরবর্তীতে সমস্ত তদন্ত সম্পূর্ণ হবে। আমার মনে হয় একটা ডকুমেন্টারি তো বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাগুলো তৈরি করবে তাদের নিজস্ব কনজামশনের জন্য, তো রেকর্ডিংয়ের জন্য, ফিউচার মানে প্ল্যানিংয়ের জন্য। তো সেখানে আমার মনে হয় এই বিষয়গুলো আরও একটু স্পষ্টভাবে আমরা তখন জানতে পারি। আপনার কাছে কি মনে হয়, আমরা দেখেছি আপনার মন্ত্রণালয়ে অধিভুক্ত কয়েকটি সংস্থার উপরেও হামলা হয়েছে, আমরা দেখেছি মিরপুরে উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার যে গাড়িগুলো রয়েছে প্রায় 30টির মতো গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, আরো অন্যান্য জায়গায় সিটি কর্পোরেশনের বিভিন্ন যে হামলা করেছে আমরা দেখেছি নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন মানে তথ্য আছে কিনা আপনার কাছে? উত্তরে আমাকে, যেটা আমি গতকাল পরিদর্শন করেছিলাম, তো সেখানে আমাকে মেয়র এবং কর্মকর্তারা অবহিত করেছে 67টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে পুরাপুরি ভূস্ফীত হয়েছে 29টি। তো ভূস্ফীভূত হয়েছে মানে গাটেড হয়েছে। তো এখন এরকম তথ্য আমাকে দিয়েছে। নারায়ণগঞ্জে আমরা দেখেছি, গাজীপুরেও দেখেছি। মেয়র আমাকে রাত্রি, বৃহস্পতিবার রাত্রে সম্ভবত আমাকে টেলিফোন করে, বৃহস্পতিবার রাত্রে টেলিফোন করে বলল যে এরকম একটা ভয়ানক দুর্ভাগ্যজনক অবস্থা, তার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা নেই, তার অফিসে কর্মচারীরা কাজ করছিল, সেই সময় শুধু দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। অনেকগুলা তাদের সাব সেন্টার অফিস আছে, সেগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, তারপরে দিয়ে পোড়াই দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, এবং একটা পর্যায়ে তাদের আমাকে রাত্রে অবহিত করলো। আমি আবার প্রশাসনকে বলেছিলাম যে তাদেরকে ওখানে সিকিউরিটি দেওয়ার জন্য। পরে মেয়র আমাকে অবশ্য অবহিত করেছিল যে তাদের আরও লোকজন এসে তখন তাদেরকে উদ্ধার করে। আমরা দেখছি গাজীপুরের সাবেক মেয়রের উপর হামলা হয়েছে, মেয়রের বর্তমান যিনি মেয়র তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। মানে বিষয়গুলো কি মনে হয়, কারা করেছে? ছাত্ররা কি করেছে, না তৃতীয় কোনো পক্ষ ঢুকে গেল? আপনাদের মানে গোয়েন্দা তথ্য বা আপনাদের যে তদন্ত এখন পর্যন্ত কি বলে আপনার কাছে? না, এটা তো ছাত্ররা তো বলেছে যে তারা এর সাথে সম্পৃক্ত না। তো এবং ছাত্র যে সমস্ত নেতৃবৃন্দরা তারা কোটা সংস্কার আন্দোলনে ছিল, তো তারা তো বলছিল যে তারা এর সাথে সম্পৃক্ত না। তো আমরা লক্ষ্য করছি যে আমি যতটুকু এখন, এটা তো আমার অফিসিয়াল বক্তব্য না, আর এখানে আমি আপনাদের কাছে মিডিয়ার সাথে শেয়ার করতে এসেছি। বিষয়টা হলো যে যারা যে সমস্ত ইনফরমেশন, এই যে তারা ইনফরমেশনটা হলো যে দৃশ্যমান হয়েছে, টেলিভিশনে আমরা দেখেছি অথবা বিভিন্নভাবে ইনফরমেশন পেয়েছি যে এইখানে আসলে কিছু, আমার মনে হয় এরা ছাত্র না যারা এই সমস্ত কাজ করেছে। যেমন বিভিন্ন জায়গায় অনেক গাড়ি পোড়ানো হয়েছে, যে গাড়ি পোড়ানোর সময় যে দৃশ্যটা আপনার ধারণ করে টেলিভিশন প্রচার করেছে, তো সেখানে দেখা গেছে যে যাদেরকে দেখা গেছে এদেরকে ছাত্র মনে হয় না। আবার কিছু কিছু জায়গায় এরকম শুনেছি যে সারা বাংলাদেশের কিছু লোকজন বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে, এবং তারা খুব ছদ্মবেশে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে এসে আশ্রয় নিয়েছে, এবং পরবর্তীতে তারা ওই দিন এরকম একটা নেক্কারজনক ঘটনার সৃষ্টি করেছে। মানে তার মানে কি হয় যে পুরো যে বিষয়টি আমরা দেখেছি, যাত্রাবাড়ি থেকে একদম সেই চিটাগাং রোড পর্যন্ত প্রায় 6 দিন বন্ধ ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, পণ্য সরবরাহ বন্ধ ছিল। আমরা দেখেছি গাজীপুর সড়কটি সেটিও বন্ধ ছিল 2-1 দিন। আমরা দেখেছি একদম সেই মালিবাগ আবুল হোটেল থেকে প্রগতি সরণি বাড্ডা রামপুরা যে এলাকাটি,
এটিও ৩-৪ দিন ধরে বন্ধ ছিল। তো সব মিলিয়ে আপনার কাছে কি মনে না, হয় এই যে এখানে আমি একটা জিনিস সংযোজন করি, সেটা হলো যে আমি যেটা মেয়র, সাবেক মেয়র জাহাঙ্গীরের সাথে কথা বলেছি, তো সে আমাকে অবহিত করেছে মানে এটি হামলার পরে কথা বলেছেন? হ্যাঁ, হামলার পর সে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছে এবং কথা বলতে তার খুব কষ্ট হচ্ছে, তার মাথাতে আঘাত করা হয়েছে, তো সে কারণে, এবং সে সে কি বলেছে? সে অত্যন্ত মৃত্যু পথযাত্রী ছিল। তারপরে তখন কিছু কথা বলছে আমাকে যে তারা 30-40টা মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন, এবং হঠাৎ করে তাদেরকে একটা গ্রুপ হামলা করে তাদের উপর, তারা এরকম হামলার জন্য প্রস্তুত ছিলেন না। তারপরে আর এখানে পুলিশ কমিশনার আমাকে নিয়মিত আপডেট করেছে যে হঠাৎ করে তাদের বাড়িতে বর্তমান মেয়র, সাবেক মেয়রের মা তিনি ছিলেন, এবং হঠাৎ করে রাত্রে আক্রমণ করে বাড়িতে আগুন লাগাই দেওয়া অথবা ওনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তো আমি পুলিশ কমিশনারের তখনই বলেছি যে ওনাকে ওই বাড়ি থেকে রেস্কিউ করে উদ্ধার করে একটা নিরাপদ পুলিশ কমিশনারের ভবনের কাছাকাছি একটা রাখা হয়েছে। তো এটা আসলে একেবারেই দুর্ভাগ্যজনক। এরকম পরিস্থিতি আমরা বাংলাদেশে কখনো দেখি নাই, অথবা কখনো আমরা ভাবিও নাই। তো এটা হবে একটা ছাত্রদের কোটার আন্দোলন, তো কোটার আন্দোলন হতে পারে, আরও অন্যান্য আন্দোলন হতে পারে। আমরা ফ্রান্সে দেখেছি কয়েকদিন বন্ধ ছিল, তাদের সমস্ত ট্রেন বাস সব বন্ধ হয়ে গেছে, রাস্তাঘাটে মানুষের একদম জীবন পুরাটাই স্টাক আপ হয়ে গেছে। তো সেখানে আন্দোলন হয়েছে, কিন্তু ধ্বংসাত্মক কাজ হয়নি। আমি এখানে আপনার কাছে ফিরবো যে এই যে মানে কোটা সংস্কার চাইতেই পারে, ছাত্রদের দাবিদার চাইতেই পারে, কিন্তু এর সঙ্গে এই যে ধ্বংস, এই যে আগুন সন্ত্রাস, এটি আসলে কি, মানে এর সম্পৃক্ততা কি বা তাদের মূল উদ্দেশ্য কি ছিল? আমি সত্য জানবো দর্শক, তার কাছে ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পরে, কথা বলছিলাম স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে। যেটি আমরা কথা বলছিলাম বিরতির আগে, যেই দাবির একটি দাবি থাকতেই পারে ছাত্রদের, শিক্ষার্থীদের বা যে কোনো কারো জনগণের থাকতেই পারে, সেই কোটা সংস্কারের দাবিতে এই যে ধ্বংসযজ্ঞ, আগুন সন্ত্রাস চালানো হলো, কি মনে হয় এটা কি কোটা সংস্কারের নামে অন্য কোনো দাবি আদায়ের দিকে যাচ্ছিল, বা অন্য কেউ ঢুকে পড়ছিল কিনা? তারা কারা, যদি স্পষ্ট করে একটু বলেন আপনি। স্পষ্ট করে এখানে বলার তেমন কিছু নেই। একটা জিনিস হলো কি, দেখুন, আমরা অত্যন্ত হতভাগ্য একটি জাতি। আমরা ব্রিটিশ আমলে শাসিত হয়েছি, শোষিত হয়েছি, তারপর পাকিস্তানের অংশ হিসাবে স্বাধীনতা লাভ করেছি। এদেশের মানুষও পাকিস্তানের অংশ হিসাবে স্বাধীনতা লাভ করতে গিয়ে আন্দোলন সংগ্রাম করেছে। তারপর পাকিস্তানিদের জুলুম, অত্যাচার এবং বৈষম্য, শোষণ সবগুলোই আমাদেরকে আবার মোকাবিলা করতে হয়েছে। স্বাধীনতা যুদ্ধ করতে গিয়ে 30 লক্ষ লোক জীবন দিয়েছে, মা বোনদের উপর অত্যাচার করেছেন। এদেশের রাজাকার বাহিনী গঠন করে আমাদের মেয়েদেরকে উঠে নিয়ে ক্যাম্পে নিয়ে পাকিস্তানিরা দর্শন করার ব্যবস্থা করে দিয়েছেন। কত ভাইয়ের বোন, উপযুক্ত বোনকে যখন ধরে নেয় উপযুক্ত ভাই, তখন আত্মচিৎকার করার কোনো সুযোগ পান নাই, এবং ওই ক্যাম্পের কাছাকাছি যেতে পারেন নাই। বাবার কীরকম হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, মা কীরকম পাগল হয়ে গেছে, কীরকম আত্মনাদ করেছেন। তো এই সমস্ত কারণে আমাদের একটা অতীত আছে, সেই অতীতটা আমাদের কাছে অনেক ঘৃণিত। তো এখন এটার পরে আমরা স্বাধীনতা লাভ করেছি, বঙ্গবন্ধু স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন, সারা জীবন জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন ভোগ করেছেন। স্বাধীন দেশ স্বাধীন করার পরে তিনি স্বপ্ন দেখেছিলেন যে দেশটা একটি উন্নত দেশ হবে, সোনার বাংলা ওনার বাসায় বলেছিলেন, এবং যাত্রাও আরম্ভ করেছেন। আমি একটা জিনিস ফিগার আউট করে দিই আপনাকে, এটা আমি অনেক জায়গায় বলেছি যে দেখুন, $140 উপরে পাকিস্তানে কখনো মাথাপিছু আয় হয়নি 23 বছরে। বঙ্গবন্ধু 3.5 বছরের মাথায় আমাদের $94 ধ্বংসস্তূপ দেশ, $94 দিয়ে যাত্রা আরম্ভ করে আমাদেরকে $277 নিয়েছেন 3.5 বছরের ভিতরে। আর বঙ্গবন্ধুকে হত্যার পরে এরশাদ, জিয়াউর রহমান সাহেবরা ক্ষমতায় আসছেন, এবং সামরিক শাসকরা আবার দল তৈরি করেছেন, সে দল মিলে তারা 26 বছর দেশ পরিচালনা করেছেন। আমার বিএনপির 91 থেকে
96, আবার 2001 সাল থেকে 2006 সাল। এটার পূর্বে তারা 21 বছর পর্যন্ত দেশ পরিচালনা করেছেন। এই 21 বছরে আমাদের যখন 1996 সনে আওয়ামী লীগ ক্ষমতা আসে, তখন 1995 সনে আমাদের মাথাপিছু আয় ছিল $329। বঙ্গবন্ধু নিয়েছেন $277। ওনারা 21 বছরে এটাকে 75 থেকে 95-তে তারা নিয়েছেন $329। ডিফারেন্স কত? $52। অর্থাৎ 21 বছরে $52 পরিবর্তন করতে পেরেছেন। তারপরে দিয়ে এরপরে বিএনপি 91 সনে ক্ষমতায় আসেন, আবার 2001 সালে ক্ষমতায় আসেন। এই মেয়াদগুলোতে আওয়ামী লীগ 96 সনে ক্ষমতা আসার পরে তখন সম্পূর্ণ খাদ্য ঘাটতিমুক্ত বাংলাদেশ, শত শত বছরের মধ্যে প্রথম খাদ্য ঘাটতিপূর্ণ বাংলাদেশ তৈরি করেন। বিদ্যুৎ উৎপাদনের জন্য মনোনিবেশ করেন, ঢাকা চিটাগাং ফুল ল্যান্ড করা আরম্ভ করেন এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পূর্বশর্ত শিক্ষা খাতের জন্য তখন যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছিল তাদেরকে আবার সরকারিকরণ করা হয়েছিল। তো এইসব ইত্যাদি কাজ করার পর দিয়ে তারপরে দিয়ে 2009 সালে যখন আমরা ক্ষমতায় আসি তখন আমাদের মাথাপিছু আয় ছিল $500। আর আজকে সেটা হলো যে $2800। তাইলে $500 তে $2300 কতদিনে? 15 বছরে। তো 15 বছরে $2300 উন্নতি করতে সক্ষম হয়েছে। আমাদের জিডিপি ছিল মাত্র অ্যাবাউট $70 বিলিয়ন, $70 বিলিয়ন। আর আজকে সেটা প্রায় $760। আমরা এখন পৃথিবীতে 33তম অর্থনৈতিক দেশ। তো এই যে পরিবর্তনগুলা আমি আজকে আমাকে অনেক আমার আত্মীয় স্বজন, আমার ছোট ভাই বোন, আমার ছেলে মেয়ের তুল্য অনেকে আমাকে টেলিফোন করে বলে ইন্টারনেটের কথা। তো এই যে ইন্টারনেট, এটা তো ছিল না রে ভাই। এটা তো আপনার 96 সনে আমরা যখন ক্ষমতায় আসি একটা মাত্র টেলিফোন কোম্পানি ছিল, সিটিসেল। এই আজকের মাননীয় প্রধানমন্ত্রী তখন সব মানুষের কাছে টেলিফোন পৌঁছে দেওয়ার জন্য অনেকগুলা গ্রামীণ সেবা, একটেল এই কোম্পানিগুলোকে অনুমোদন দেন এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের একটা কম্পিটিশন, মনোপলিটা ভেঙে যায়। তারপরে দিয়ে সব মানুষের হাতে মোবাইল পৌঁছে এবং মানুষের কাছে যাতে নাকি মানুষকে কমিউনিকেশন আওতায় নিয়ে আসা যায়, সেজন্য তখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাবমেরিন কেবল ছিল, 2টা সাবমেরিন কেবল ইনস্টল করা হয়েছে, স্যাটেলাইট স্টেশন স্থাপন করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে এখন সারা বাংলাদেশে বিদ্যুৎ দেওয়া হয়েছে। দেখুন 10% কাভারেজ ছিল বিদ্যুতের, আর 90% যদি বাকিটা এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই করে তার নেতৃত্বে হয়েছে। তাতে করে হয়েছে কি আমাদের গ্রামে, পাহাড়ে, কোস্টাল এরিয়াতে যেখানে বসবাস করুক না কেন, এভরিবডি became in the connectivity of the net, ইন্টারনেটে কানেক্টিভিটি আছে। আর যার জন্য এখন তো সবাই ইন্টারনেটের মাধ্যম দিয়ে ধরুন তারা সারা পৃথিবীর সাথে সংযুক্ত হয়, ট্রেড অ্যান্ড কমার্স করে, ফ্রিল্যান্সার, তারপরে দিয়ে এবং বিভিন্ন ধরনের আপনার আমি অনেক ছেলে মেয়েকে জানি যারা নাকি সুইজারল্যান্ড থেকে মেশিন কিনে জার্মানিতে বিক্রি করে, জার্মানি থেকে কিনে সিঙ্গাপুরে বিক্রি করে, সে বাংলাদেশে এখানে বসে। আমাকে আমার নিজের নির্বাচনী এলাকা আমি ফ্রিল্যান্সারদের সাথে একবার আমাকে তারা বললো, স্যার আমাদের সাথে একটু যদি আসেন, আমাদের আমরা একটা সবাই মিলে বসছি, আপনি যদি আসেন আমরা খুব খুশি হব। ইলেকশনের কাছাকাছি সময়, তখন এই ইলেকশনে আমি গেলাম, আমি সারপ্রাইজ হলাম। তারা আমাকে বলে যে স্যার 40,000, 50,000 টাকা, 25,000 টাকা আমরা রোজগার করি। তো বাট এটা কিন্তু আমরা টাকা রোজগার করি না, আমরা ডলার রোজগার করি, টাকাও করি, ডলারও করি। আই বিকেম সারপ্রাইজ। এবং তখন আমি ভাবছিলাম যে এই বাংলাদেশের স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন এবং সেটাই আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে পূরণ করেছেন। আপনি এই ঢাকা শহরে কয়টা গাড়ি দেখতেন? আপনার এই ঢাকা শহরে আমাদের আজকে যত সুন্দর বিল্ডিং চতুর্দিকে তাকাইলে দেখা যায়, সব পরিবর্তন এগুলো কে করেছে? মাননীয় প্রধানমন্ত্রী। এখন প্রশ্ন আসলে যে আপনার তো অনেক দিন, তো অনেক দিন মানে কত বছর? এই এখন 15 বছর, এর আগে 5 বছর, 15 আর 5-এ 20 বছর। তো তাহলে ওনারা তো 26 বছর ছিলেন। তো 26 বছরে কী পরিবর্তন করেছেন? আমি মেট্রো রেলের কথা না বলি, পদ্মা ব্রিজের কথা না বলি, আমি যদি ইন্টারনেটের কথাই বলি, তাহলে কি এখন কোনো গ্রাম স্কুল ছাড়া নাই। গ্রাম এখন শহর। হ্যাঁ, গ্রাম এখন আমার গ্রাম, আমার শহরের অর্থ হলো গ্রামের, শহরের সুবিধা গ্রামে পৌঁছাই দেওয়ার জন্য। এখন এই যে এত কিছু উন্নয়ন হলে এটা তো দৃশ্যমান, কোনো সন্দেহ নেই, কারো সবাই স্বীকারও করে সেটি। আপনার মন্ত্রণালয়ে আমরা দেখেছি একদম গ্রাম পর্যন্ত ব্রিজ, কালভার্ট, সড়ক আমরা দেখছি, এগুলো কারো সন্দেহ নেই। সেক্ষেত্রে আওয়ামী লীগও কিন্তু রাজনীতিতেও দীর্ঘ 15 বছর ক্ষমতায় আছে, দল হিসেবে শক্তিশালী হয়েছে।
আমি যদি আপনার কাছে একটু জানতে চাই, আপনি মন্ত্রীর পাশাপাশি একজন সফল ব্যবসায়ীও আমরা জেনে জেনে থাকি। আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশে ব্যবসা করছেন, আজকে নতুন কিছু নয়। সেক্ষেত্রে আপনার একটি দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। কি মনে হয় এই যে একটি এখন চলমান সংকট তৈরি হলো এক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে, এটি কি মনে হয় না যে যদি রাজনৈতিকভাবে শুরুর দিকেই দমন করা যেত বা বন্ধ করা যেত, তাহলে প্রাণ কিন্তু গিয়েছে মানুষের, পুলিশেরও গিয়েছে, আন্দোলনরত আমরা দেখেছি ছাত্র, শিক্ষার্থী বা অন্য কোনো রাজনৈতিক দলও হতে পারে, সেটি এখনো সব কিছু চিহ্নিত হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মারা গিয়েছেন। এই যে এতগুলো প্রাণ গেল, এগুলো অ্যাভয়েড করা যেত কিনা যদি আওয়ামী লীগ দলীয়ভাবে এটি বা রাজনৈতিকভাবে মোকাবেলা করতো? আপনার কাছে কি মনে হয় সেটি? না, রাজনৈতিকভাবে মোকাবিলা করার বিভিন্ন কৌশল নেওয়া যেতেই পারে। এখন আপনি যে সমস্ত কৌশল নিয়েছেন সে সমস্ত কৌশল আপনার কাছে মনে হচ্ছে যে এখন সাকসেসফুল হয়নি, অথবা ধরতেই হবে যে সাকসেসফুল হলে তো এরকম হতো না। তো এখন হয়তোবা আপনি ধারণা এরকম হতে পারে যে যদি অন্য কৌশল নিতেন তাহলে সাকসেসফুল হতো। এখন অন্য কৌশল নিলে হয়তো আরও ক্ষতিকর হতো, তখন আরও বেশি সমস্যার আমাদেরকে মোকাবিলা করতে পারে। হয়তো রাজনৈতিক বিষয়টাকে রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে বিভিন্নভাবে এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করা হয়েছে। কিন্তু একটা বিষয় তো আমি এখনই বলেছি কিনা যে একটা বেসের চাকরি তো আর 6 মাসে হবে না, 1 মাসে হবে না। তাইলে তখন উচিত ছিল যে আদালত যখন রায় বললেন, আপিল শুনানির কথা বললেন, তখন আমরা যদি একটু ধৈর্য ধরতে পারতাম। আমাদের কোন ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তাদেরকে কেউ উস্কেছে, তাদেরকে কেউ এই কথা বলেছে। যেমন রোববারে রায় হলো, তখন আমরা শুনেছি তাদের কাছ থেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা বলছে যে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরবে না। তো এরপরে দিয়া তো প্রজ্ঞাপন দ্রুত মঙ্গলবারে এটা পাবলিশ করা হলো। হ্যাঁ, তো তো তাইলে এরপরে বন্ধ হলো না, এরপরও বন্ধ হয়নি। তো এখন আমার তো মনে হয় যেন আমাদের কোমলমতি ছেলে মেয়েদেরকে কেউ ব্যবহার করছে, কেউ ব্যবহার করার সুযোগ নিতে পারে, তবে তাদেরকে ব্যবহার আমার মনে হয় বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। কারণ আমাদের আগামী প্রজন্ম যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমরাও একসময় পড়ালেখা করছি, তো আমরাই এখন দেশের নেতৃত্ব দিই, দেশ পরিচালনা করি। এখন সেখানে যখন রাজনীতি করেছি, আন্দোলন করেছি, ডেমনস্ট্রেশনে আমরাও ছিলাম, কিন্তু পাশাপাশি উই অ্যাকোয়ার নলেজ টু ট্রাই to make myself competent once if I am assigned with any source of the responsibility, so that I can handle everything very rightly. So I think তাদেরকে একটু এই ব্যাপারে নিজের জ্ঞানে চলা উচিত, আর একটু অন্য হয়তো অন্য করে ফাঁদে পা দেওয়া উচিত না। এখন তারা আমার মনে হয় যে তাদের তো কোটা সংস্কারের বিষয়টা তো সমাধান হয়ে গেছে। এরপরে তো আন্দোলন তো এখন নাই আমার মতে, যতটুকু জানি। তো একটি পরিস্থিতি এখনো থমথমে রয়েছে। আজকে কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে, এখনো ঘাপটি মেরে রয়েছে। তিনি আজকে এই কথাটা কিন্তু গণমাধ্যমের সামনে বলেছেন। এবং একই সঙ্গে আপনি জানেন যে এই বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতেও কিন্তু অনেক সংবাদ প্রচার হচ্ছে, সেখানে নানান কেন হলো, কিভাবে হলো, সেগুলো নিয়ে বিচার বিশ্লেষণ হচ্ছে, টক শো হচ্ছে। সেগুলো আপনারা সামাল দিচ্ছেন কিভাবে বা কিভাবে দিবেন? একই সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যে বক্তব্য দিয়েছে সেটিও আপনি কিভাবে দেখেন? আমি সেহেতু জানবো। দর্শক তাকে ছোট্ট বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। আবারও ফিরে এলাম। কথা বলছিলাম স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলামের সাথে। আমরা যে বিষয়টিতে ছিলাম, আপনি নিশ্চয়ই দেখেছেন, আমরা জানি আপনি, আমরা সবসময় জানি আপনি আন্তর্জাতিক সংবাদ সবসময় ফলো করেন। আপনি নিশ্চয়ই দেখেছেন গত এক সপ্তাহ বা তারও বেশি দিন ধরে আন্তর্জাতিক মিডিয়াতে কিন্তু বাংলাদেশের এই যে কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা নিয়ে বেশ একদম ব্যাপকভাবে নিউজ করছেন, ফলাও করে তারা সংবাদ সম্প্রচার করছে, টকশো করছে। যদিও পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছে যে কয়েকটি আন্তর্জাতিক মিডিয়া মিথ্যা সংবাদ প্রচার করছে, এটিও তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। তারপরেও বিষয়টিকে আপনারা কিভাবে সামাল দিবেন? আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে এখনো তারা ঘাপটি মেরে রয়েছে, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না বা আরো খারাপের দিকে যেতে পারে। তিনি গণমাধ্যমের কথাই বলেছেন। দুটি বিষয় আপনার পর্যবেক্ষণ জানতে চাই। না, আমাদের মাননীয় সড়ক মন্ত্রী, সড়ক ও সেতু মন্ত্রী, ওনার কাছে হয়তো আরও বেশি তথ্য থাকতে পারে। উনি কোন
তথ্যের উপর ভিত্তি করে বলছেন, তো এটা আসলে উনি হয়তো ভালো জানেন। আমি আপনি যে আন্তর্জাতিক গণমাধ্যমের কথা বললেন, দেখুন আমরা যখন স্বাধীনতা যুদ্ধ করি, আমরা তো রাজাকার, আলবদর, তাদের কথাটা একটু আগে আপনি উত্থাপন করলেন। তো ওরা তো দেশের স্বাধীনতা চায়নি। তারা আমাদের এতগুলা মা বোন ইজ্জত লুণ্ঠন করার পর দিয়েও তো তারা ক্ষান্ত হন নাই। এরপরেও তো বাংলাদেশের স্বাধীনতাকে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি লন্ডনে করা হয়েছিল। অর্থাৎ বাংলাদেশের যেমনি আমাদের অভ্যন্তরীণ শত্রু আছে, আন্তর্জাতিক পরিমণ্ডলেও তো সবাই আমাদের মিত্র না। তো এখন এই বাংলাদেশ ভিক্ষুকের জাতি আর মিসকিনের জাতি, সারাদিন আত্মচিৎকার করে বলে যে মা গো সারাদিন কিছু খায়নি, আল্লাহ রসুল সাইডটা বাদ দেন। আর আজকে সেই জাতি নিজের পায়ে দাঁড়াইছে, বিদেশ থেকে খাদ্য আমদানিও করতে হয় না, এবং এ দেশ আজকে উন্নয়নশীল দেশ হয়ে গেছে, উন্নত দেশে যাওয়ার জন্য আজকে তারা কাজ করছে। তো এটা তো অনেকের ভালো নাও লাগতে পারে আপনার কাছে। তো এরকম আমি কিছু কিছু মিডিয়া দেখেছি, কিছু কিছু জেলখানাতে সাজাপ্রাপ্ত আসামি আছে, সে আসামিদেরকে আক্রমণ করে ছিনাই নিয়েছেন। তো এটার জন্য যদি তো আমরা স্বাভাবিকভাবে সুস্থ মানসিকতা সম্পন্ন প্রত্যেকটি মানুষ এটাকে ঘৃণা না করার কোনো কারণ নেই। কারণ তারা যারা আছে তারা বিচারাধীন আছে, অথবা তাদের রায় হয়ে গেছে, তাদের সাজা হবে। তো এটা এরকম ঘটনাও আছে। তো এখানে আমাদের আন্তর্জাতিক কিছু কিছু গণমাধ্যম মাধ্যমে আমরা কারো আমাদের এরকম বিতর্কিত বক্তব্য দেখি আর কি, মতামত আমরা লক্ষ্য করি, এরকম থাকবে। তো এই সমস্তগুলোকে বাংলাদেশ তো মাননীয় প্রধানমন্ত্রী এগুলো তো মোকাবিলা করে আজকের যে আমাদের পদ্মা ব্রিজের জন্য যে টাকা দিয়েছিল $1.2 বিলিয়ন, তো ওয়ার্ল্ড ব্যাংক সেটা কাদের নির্দেশে কেন তারা প্রত্যাহার করে নিলেন? তো শেষ পর্যন্ত পদ্মা ব্রিজ আমাদের নিজের টাকায় করে। তো এখন আমাদের উন্নয়নের পক্ষে বিপক্ষে অনেকে থাকতে পারে, এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি না। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা কি সঠিক পথে আছি কিনা, আমরা কি মানবতার পক্ষে আছি কিনা, আমরা কি দেশের মানুষের কল্যাণের জন্য আছি কিনা, এবং সে লক্ষ্যে আমাদেরকে দৃঢ় আপনার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার জন্য যে মানসিক শক্তি সেটা আমাদের আছে কিনা, এটাই সবচেয়ে বড় জিনিস। কারণ আমার দেশ তো ধ্বংস করতে চাবেই, দেশের অভ্যন্তরে আছে, বাহিরে আছে, তো তারা তো চাবে, তারা আমার শত্রুরা। এবার শত্রুর কাছে মাথা নত করতে হবে। তো এটা তো আমার মনে হয় এরকম আমাদের, আমি বিশেষ করে যে রাজনৈতিক দলের কর্মী হিসাবে কাজ করি, যে সেই রাজনৈতিক দল এবং আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি তো এরকম কাপুরুষিত মানসিকতা পোষণ করেন না। দেশের মানুষের কল্যাণের জন্য যে কোনো ত্যাগ উনি স্বীকার করার জন্য উনি প্রস্তুত আছেন, এবং অনেক প্রতিকূলতায় উনি মোকাবিলা করে আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন। উনি তো রাষ্ট্রীয় ক্ষমতা থেকে তো বুক বিলাস করেন না, উনি মানুষের কল্যাণের জন্য দিবারাত্রি পরিশ্রম করেন, যার ফসল হলো আপনার এই টেলিভিশনে স্টুডিও। আপনারা বললেন যে এটা এশিয়ার কয়েকটা দেশের মধ্যে আছে, ভারতে একটা আছে বললেন। আর তো এটা কার কারণ হয়েছে, কী জন্য হয়েছে, কেন হয়েছে? একটা স্টুডিও তো ছাড়া তো, বিটিভি ছাড়া তো আর কোনোটা ছিল না। তো এই এতগুলো টেলিভিশন চ্যানেল আজকে আপনার আধুনিক প্রযুক্তির সব আধুনিক প্রযুক্তি কথা না, আমার কি পরিমাণ মানব সম্পদ সৃষ্টি হয়েছে। যেমন আপনি একজন জার্নালিস্ট হিসাবে আজকে আমাকে ইন্টারভিউ নিচ্ছেন, আমাদের অনেক ছেলে মেয়েরা আজকে গান গাইতেছে, তারা অনেক বুদ্ধি চর্চা করতেছে, আমাদের অনেক শিক্ষামূলক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে শিক্ষার আপনার মানুষের গ্রামগঞ্জ পর্যন্ত বিতরণ করছেন। আজকে একজন রিক্সাওয়ালা দেখা গেছে যে সে স্কুলে যেতে পারে নাই, এখন কিন্তু সে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ সে ডিসিমিনেট করে। তো এই যে এইরকম ভার্সেটাইল, হ্যাঁ, তো মাল্টিফিসিয়েটেড ব্যবস্থাপনা তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে একটু থামি আপনাকে, এই যে বিষয়ে বলছেন মানে বাংলাদেশ যে অর্থনীতিতে এগিয়ে গিয়েছে সব কিছুতেই, সেই পুরো অর্থনীতি কিন্তু যদি আমরা বলি গত এক সপ্তাহ ধরে এই দুর্বৃত্তদের যে হামলা, দুর্বৃত্তদের যে সহিংসতা কিন্তু থমকে আছে। আমরা দেখেছি কারফিউ জারি করা হয়েছে, আমরা দেখছি সেই অর্থনীতির চাকা যতটা সচল রাখা যায়, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান স্বল্প সময়ের জন্য খোলা হচ্ছে, গার্মেন্টসগুলো বন্ধ ছিল,
শিক্ষা প্রতিষ্ঠান এখনো পর্যন্ত বন্ধ, ওদিকে শিক্ষকরাও একটি কর্মবিরতিতে রয়েছেন, পেনশনের তাদের একটি দাবি রয়েছে, তা নিয়ে সব মিলিয়ে এই সংকটের মধ্যে যে একটি রয়েছে, এই যে একটা আর্থিক ক্ষতি হচ্ছে, মানে এটি কতদিন ধরে চলবে আপনি মনে করেন, বা কি করা উচিত, এখান থেকে বের হওয়ার উপায় কি? না, বের হওয়ার উপায় তো আমরা তো এ অবস্থা থেকে পেজ আউট হচ্ছি। তো এখন এটা সংকটটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটার প্রতি আমাদের ঘৃণা যেমনি থাকবে। আর এখন ওয়ে আউটের একটা ব্যবস্থাপনা হয়ে গেছে এবং আমরা ওয়ে আউট করছি, যেমন তাদের ছাত্রদের সমস্যার সমাধান হয়ে গেছে। অতএব আর এরকম তাদের সুযোগ নিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য আমার জানা মতে এই মুহূর্তে আর কোনো পরিস্থিতি নাই। জনগণ আমার মনে হয় তাদের এই বিষয়টা বুঝতে পেরেছেন যে আসলে এই কোটার সংস্কার আন্দোলনের কে পুঁজি করে জনগণকে যে ভুল বোঝানোর জন্য একটা অপশক্তি যে চেষ্টা করেছে, এবং আসলে তাদের লক্ষ্যটা ছিল যে দেশটাকে ধ্বংস করে দেওয়া এবং এই দেশটাকে আন্তর্জাতিকভাবে হেয় প্রতিপন্ন করা, এবং যার পরিপ্রেক্ষিতে জনগণই ক্ষতিগ্রস্ত হবে এবং জনগণের যে সুন্দর জীবনের স্বপ্ন এটা আরও ক্ষতিগ্রস্ত হবে। তো এই জন্য আমি মনে করি যে জনগণ যখন সচেতন হয়ে যাবে, জনগণ যখন বিষয়টা বুঝবে, সেক্ষেত্রে জনগণই এই ব্যাপারে আরও সোচ্চার হবেন। আর হলে জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি। আমি মনে করি পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা যাবে। জি, আর বেশি জানতে চাই, এখন যে এই সংকটটি চলছে, কারফিউ চলছে এখনো, যদিও শিথিল করে করে আর্থিক প্রতিষ্ঠান বা অফিস আদালত খোলা হচ্ছে, আপনি জানেন যে 1 তারিখ পর্যন্ত অর্থাৎ 1 আগস্ট পর্যন্ত সকল এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আর যারা আন্দোলনকারী শিক্ষার্থী তারা কিন্তু শুরুতে এক দফার কথা বলছিল যে কোটা সংস্কার, সেটি ইতিমধ্যেই হয়েছে। তারা এখন নতুন করে আরও কিছু দাবি যুক্ত করেছে। এই যে তারা বলছে যে মানুষ মারা গিয়েছে, বিভিন্ন জায়গায় যে হামলা মামলা, এগুলো তারা বলছে তারা করেননি। তো সব মিলিয়ে তারা কিছু নতুন দাবিও করেছে। আবার 1 তারিখ পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করা হচ্ছে। তার মানে এটিও কি নতুন কোনো মিন করে কিনা যে এই কারফিউ আরও দীর্ঘায়িত হতে পারে কিনা, আর তাদের দাবি দেওয়া সম্পর্কে আপনি কি মনে করেন এগুলো মেনে নেওয়া উচিত কিনা, সে উত্তর জানবো। তবে দর্শক, নিচে তার আগে আমরা ছোট একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। আবারও ফিরলাম। সাম্প্রতিক বিষয় নিয়ে আমরা কথা বলছি। আমাদের সঙ্গে রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। বিরতির আগে আপনাকে আমি দুটো প্রশ্ন করেছিলাম। একটি হলো, তারা প্রথমে একটি দাবিতে ছিল বা এক দফা দাবিতে ছিল, সেখান থেকে আরও কিছু দাবি তারা নতুন করে যুক্ত করেছে। তারা বলছে সেই দাবিগুলো মেনে নেওয়ার পরে তারা সংলাপ হোক বা যাই হোক, তখন তারা সরকারের সঙ্গে কথা বলবে। আর দ্বিতীয় যে বিষয়টি ছিল যে কারফিউ বা চলমান যে পরিস্থিতি, এটি আর কতটা দীর্ঘায়িত হতে যাচ্ছে। আপনি যেহেতু সরকারের একদম খুবই অন্যতম একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, আপনার কাছে নিশ্চয়ই সেই তথ্য রয়েছে। দুটি বিষয় জানতে চাই। না, একটা বিষয় হলো যে ছাত্রদের দাবি তো ছিল কোটার। তো তাদের কোটার আমি সর্বশেষ জানি যে তারা ছাত্ররা বলেছে যে যেন নাকি তা প্রজ্ঞাপন জারি হয়। তো ওইটা হয়ে গেছে। তো আর নতুন কোনো দাবি দেওয়াতে ছাত্রদের আমার মনে হয় তো সম্পৃক্ত হওয়া এটা বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে আমার কাছে মনে হয়। এটা আমার মনে হয় তাদের যেই ডিমার্কেশন, এটাতে তো ওইটা ছিল না। তো এখন আজকে কেন আবার যদি কিছু বলে থাকে তাহলে আমি ওসব আপডেটেড না। জি, তো এই জন্য আমি আর কারফিউর কথা বললেন অথবা পরীক্ষার কথা বলছেন, পরীক্ষা স্থগিত করা 1 আগস্ট পর্যন্ত করা হয়েছে এখন পর্যন্ত। আমি ঠিক এটা আসলে আমাদের বিভিন্ন মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় করেছে আজকে এটা। করে। আর এই সমস্ত সিদ্ধান্তগুলো একটা কালেকটিভ সিদ্ধান্ত, ধরুন আমার কিছু ইন্ডিভিজুয়াল আমি জানতে চাচ্ছি, মানে যেহেতু স্থগিত করেছে, আমি বলছি। তো এখন আসলে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলা সবাই মিলে এই পরিস্থিতিটাকে তারা যারা যারা দায়িত্বপ্রাপ্ত তারা পর্যবেক্ষণ করছেন। পরিস্থিতি উন্নতির সাথে সাথে আমাদের পরীক্ষার ব্যাপারে সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করবে আমি বিশ্বাস করি। আর এখানে আরেকটা কি বলছেন আপনি যেন, মানে কতদিন যেতে পারে আর এই পরিস্থিতি চলতে পারে? নির্ভর করবে যে আমাদের কত তাড়াতাড়ি আমরা মানুষ নিরাপদ বোধ করবে, এবং এটা তো একটা পর্যালোচনা রেগুলারই হচ্ছে
যেমন আমাদের কুমিল্লাতে আমি গতকাল ওরা একটু কনজারভেটিভ ছিল, তো আমি বললাম যে না 6টা থেকে 6টা করে দেন, যে 6টা থেকে 6টা করাতে, কারণ আমি তো রেগুলারই কুমিল্লা জেলার আমি একমাত্র মন্ত্রী, আর কুমিল্লা জেলাতে আমার বাড়ি, তো স্বাভাবিকভাবে কুমিল্লার বিষয়গুলো আমি একটু ইন্টেন্সিভলি দেখি। তো সে কারণে আমি বলেছি যে, তো গতকাল 6টা থেকে 6টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল, 12 ঘন্টা। হ্যাঁ 12 ঘন্টা। তারপরে দিয়ে তো আগামীকাল থেকে আরও একটু, আজকে থেকে মানে আগামীকাল থেকে আর একটু হয়তো বৃদ্ধি করা শুক্রবার হবে। থেকে আরো আমি বলছি যে আরও কারফিউ পিরিয়ড কমাই দেওয়ার জন্য। তো সেখানে প্রত্যেক জেলা প্রশাসককে সরকারের পক্ষ থেকে তাদের বাস্তবতার আঙ্গিকে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা হয়েছে। তো আমাদের জেলা প্রশাসক আমার সাথে কথা বলেছেন, আমিও সেখানে এরকম যে ওখানে অবস্থা এমনি সব জায়গায় স্বাভাবিক আছে, ঢাকাতেও স্বাভাবিক আছে। তবে ওই যে যেটা বলছেন যে কেউ কেউ হয়তো এখনো ঘাপটি মেরে থাকতে পারে। কেউ দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য অপেক্ষা করতে পারে, কারণ আমরা তো যেটুকু শুনেছি যে একটা সন্ত্রাসী গ্রুপকে মোবিলাইজ করা হয়েছে ঢাকাতে। হ্যাঁ, যেমন আমি একটা কনক্লুডিংয়ে একটা কথা বলি, কি চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, জেগে উঠো রাজাকার, কি সরকার বদলাও। মানে হাউ কুড আপনি রাজাকার হবেন, এটা কী করে বলতে পারেন? আপনাকে আপনি রাজাকার হতে চান কেন? রাজাকারটা তো আমার স্বাধীনতা বন্ধ করতে চেয়েছে, রাজাকার তো আমার মা বোনকে দর্শন করেছে, রাজাকাররা তো আমাদের মানুষকে পোড়াইছে, মানুষকে হত্যা করেছে, আমার 2 আপন চাচাতো জ্যাঠাতো ভাইকে হত্যা করেছেন রাজাকাররা, ধরে নিয়ে দিয়েছেন পাঞ্জাবিদের কাছে, তো ডাকাতিয়া নদী দিয়ে ভেসে গেছে, আমার পরিবারের আত্মনাদ আল্লাহর আরশ কেঁপে উঠেছে। তারপরে যে বোন ভাইয়ের বোনটাকে এভাবে নিয়ে নৃশংস পৈশাচিক অত্যাচার করেছে, তারা কারা? সে রাজাকার আমাদের কারা হতে চায়? আর তারা কার সরকার কায়েম করতে চায়? কি পাকিস্তানের সরকার? রাজাকার আমরা হব কি? তারা চেয়েছিলাম অধিকার, তো অধিকার তো পূরণ করা হয়েছে, অধিকারের সাথে রাজাকার তার সম্পর্ক নেই। আর মুক্তিযোদ্ধাদের সন্তানেরা, নাতিরা সবাই কি আপনার আওয়ামী লীগ রাজনীতি করে? আমরা তো তখনও যখন নাকি স্বাধীনতার পরে একটা অংশ জাসদ করেছে, এরপরে দিয়ে কমিউনিস্ট পার্টি করেছে, তারপরে দিয়ে এবং অন্য দল করেছেন যারা মুক্তিযুদ্ধ করেছেন, তো আওয়ামী লীগ তো একটা অংশ। আর এরপরে দিয়ে আমার ছেলে মেয়েরা যে কেউ আওয়ামী লীগ করবে, আর সব মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে কি আওয়ামী লীগ করে? তো তাইলে এখানে তো মুক্তিযোদ্ধাদেরকে প্রতি সম্মান প্রদর্শন করা, আমরা এই কথাটা বলেছিলাম, অথবা আমাদের সেন্টিমেন্টটা এটা, মানসিকতা হলো যে যারা এই দেশটার জন্য স্বাধীনতার জন্য এত ঝুঁকিপূর্ণ দায়িত্ব নিয়েছেন, প্রাণ দিয়েছেন, প্রাণ দেওয়ার জন্য গেছেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা। কিন্তু এটাকে কেন এইভাবে বলা হবে? আমি একটা শেষ আবেদন, আমাদের ছোট্ট ছেলেমেয়েরা, আমাদের ভাই বোনেরা, অথবা আমাদের সোনামণিরা, তাদের কাছ থেকে এই কথাটা আমরা শোনার এই মুহূর্তে আশা করিনি। আমরা চেয়েছি সে বলবে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এটা অনেককেই আসলে কষ্ট দিয়েছে এই কথা বলার কারণে। এটা আপনি আমার এই মানসিক কষ্ট, আমরা তো স্বাধীনতার যুদ্ধ দেখেছি, আমরা স্বাধীনতার যুদ্ধে আমার নিজেরও অংশগ্রহণ ছিল, তো একটা খণ্ডকালীন, তো আমি তো এটা আশা করিনি। আমি তো তখন যদিও স্কুলে পড়তাম, কিন্তু আমি তো পাকিস্তানিদের বৈষম্য দেখেছি, পাকিস্তানিদের অত্যাচার দেখেছি, পাকিস্তানিদের নির্যাতন দেখেছি, এবং তারা রাজাকাররা সম্পৃক্ত হইয়া আমার গ্রাম পর গ্রাম জ্বালাই দিয়েছে মানুষগুলো। আজকে আপনি টেলিভিশনে দেখেন ফিলিস্তাইনে মানুষ এখান থেকে সেখানে দৌড়াদৌড়ি করছে বাঁচার জন্য, তো এর চেয়ে তো আরো বেশি ভয়াবহ অবস্থা আমাদের হয়েছে। তো যে মানুষগুলো আমার মানুষকে, আমার মা বোনকে এরকম বেজ্জতি করেছে, তাকে আমি মর্যাদার সহিত স্মরণ করব, এটা আমার দুর্ভাগ্য। এটা শেষ প্রশ্ন জানতে চাই আপনার কাছে, এই যে পরিস্থিতি চলছে গত আমরা যদি বলি 1 সপ্তাহখানেক ধরে, এর মাধ্যমে কি কখনো মানে এরকম মনে হয় কিনা, বা নিজের কাছে আপনি একজন রাজনীতিবিদ, মন্ত্রী, সব মিলিয়ে মানে আপনাদের প্রতি বর্তমানে সরকার বা আওয়ামী লীগ, মানে মানুষের মধ্যে কোনো আস্থার সংকট কি তৈরি হয়েছে, একটু এমনকি আত্মসমালোচনা বা আসে কিনা, কিছু মনে হয় কিনা? না, আমার কাছে এরকম মনে হয় না যে বাংলাদেশের মানুষের মধ্যে আস্থার সংকট আছে। সরকার, আমরা তো কিছুদিন পূর্বে নির্বাচন করলাম, মানুষের আমি বিশ্বাস করি যে আমাদের সামগ্রিক উন্নয়নের এবং
দেশ পরিচালনার একটা সবচেয়ে সফলতা এই সরকারের আমলে হয়েছে, এই দলের মাধ্যমে হয়েছে। আস্থার সংকট আমি কোথায় দেখি না, যেমন সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সব জায়গায় একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে চাইলেও সেটা কিন্তু কেউ পারে নাই। ঢাকাতে করেছে, আমার তো মনে হয় না এখন সব মানুষ ঢাকার রাজপথে এসে তার স্বাভাবিক জীবনযাপন করার যে চেষ্টা করছে, এটা যদি জনগণের যদি আস্থার সংকট থাকতো তাহলে তো মানুষ আজকে এভাবে রাজপথে আসতো না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, আমাদের সঙ্গে যুক্ত আপনি কথা বলেছেন। আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব মানুষ আপনাদের উপর আস্থা রেখে বর্তমান যে একটি সংকট তৈরি হয়েছে সেই সংকটটি থেকে বেরিয়ে আসবে। বাংলাদেশ যে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছিল সেই চাকা সচল থাকবে। দেশ নিশ্চয়ই আগামীতে আরও বেশি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে, শক্তিশালী হবে এবং উন্নত থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাবে। সেই প্রত্যাশা আজকের মতো শেষ করছি। এখন প্রকাশ, অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে। শুভরাত্রি।